হ্যালো এভরিওয়ান, আজকে আমি এক্সপ্লেইন করব মনস্টার সিরিজের পার্ট 46। আগের পার্টগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে ওইগুলো আগে দেখে আসতে পারেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গত পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম জিনা অ্যাড্রেস অনুযায়ী চলে গিয়েছিল চেয়ারম্যানের কাছে, আর সে এখানে অ্যান্ড্রিওকে আসতে দেখে লুকিয়ে পড়ে দরজার আড়ালে। এখানে আমরা দেখতে পাই অ্যান্ড্রিও এসে তার বাবার সাথে কথা বলে। অ্যান্ড্রিও বলে, বাবা, তুমি তো আমাকে একটি ওয়াসিয়াতনামা দিয়ে যেতে পেরেছো, কিন্তু আমার মা তো আমাকে ওইটাও দিতে পারেনি, কারণ তোমার কারণে আমার মাকে দেশ ছাড়া হয়ে থাকতে হয়েছে আর অনেক কথাও শুনতে হয়েছে মানুষের। আমার মা আমাকে লাস্ট একটি চিঠি দিয়ে গিয়েছিল, আর ওই চিঠিতে লেখা ছিল তোমার বাবাকে আমি অনেক বেশি ভালোবাসতাম এবং তুমি তোমার বাবার খেয়াল রেখো যদি কোনো দিন তুমি তোমার বাবার পরিচয় পাও। তখন আমরা দেখতে পাই অ্যান্ড্রিওর ফোনে একটি ফোন আসে, আর সে ফোনে কথা বলে আর তার বাবাকে বলে, বাবা, আমি সারা জীবন আপনার খেয়াল রাখবো, কেউ রাখুক আর না রাখুক, কিন্তু আমি একটি ভুল করেছি ওয়াসিয়াতনামা আমার নামে করে। এটা বলে অ্যান্ড্রিও চলে যায়। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই যে কিনা ববির কাছ থেকে সব সত্য কথা বের করে নিয়েছিল, আর ববি বাধ্য হয়ে সব কিছু বলে দিয়েছিল। এখানে জিনাকে দেখানো হয় যে কিনা চেয়ারম্যানের কাছে আসে আর বলে যে, স্যার, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে বাঁচিয়ে নিব। তখন জিনা রাতে চেয়ারম্যান বলে, আমার অ্যান্ড্রিওর জন্য চিন্তা হচ্ছে, আমি এখানে থাকতে পারবো আর আমি এখানেই থাকতে চাই, কোনো সমস্যা নেই। অন্যদিকে আমরা নাতানকে বলতে শুনি যে এটা হয়তো অ্যান্ড্রিও করিয়েছে, কারণ অ্যান্ড্রিও ববির সাথে মিলে আমাদের ফাঁসানোর চেষ্টা করেছে। তখন তাদের মা বলে যে অ্যান্ড্রিও হয়তো ওই ওয়াসিয়াতনামাটিও নকলভাবে তৈরি করেছে, এটা আমাদের প্রমাণ করতে হবে বা খোঁজ নিয়ে দেখতে হবে, কারণ তোমার বাবা আমাদের অপছন্দ করলেও সেন্টিকে অনেক বেশি ভালোবাসতো। সেন্টিকে যে সে কিছুই দিবে না এটা আমার বিশ্বাস হয় না। অন্যদিকে আমরা অ্যান্ড্রিওকে দেখতে পাই যাকে পুলিশ খুঁজে এসেছিল। পুলিশ বলে তোমাকে পুলিশ স্টেশনে যেতে হবে। এখানে অ্যান্ড্রিও বুঝে যায় যে ববি ফেসে গিয়েছে। এখানে আমরা দেখতে পাই লি তাদেরকে ছাড়িয়ে নিয়ে গিয়েছে আর ববিকে এখানে রেখেছে। ববিকে আর লিকে রেখে অ্যান্ড্রিওকে প্রশ্ন করা হয়। অ্যান্ড্রিও তাদের প্রশ্নের উত্তর না দিয়ে সে ববিকে বলে, তোমাকে এভাবে কে মারলো? তখন ববি বলে যে তারা আমাকে মেরে আমার মুখ থেকে এই কথা স্বীকার করিয়ে নিয়েছে। আসলে এটা ক্লু দিয়েছিল অ্যান্ড্রিও, আর সেই এই ক্লু ব্যবহার করে কাজ করছিল। তখন পুলিশ বুঝতে পারে না যে কার কথা সত্য বা কার কথা মিথ্যা। ববির আবল তাবল কথা শুনে চমকে যায় মজো আর তাকে মারতে চায়। তখন পুলিশ তাদেরকে আটকে দেয়, আর এই মজো পুলিশকে বলে যে ও মিথ্যা কথা বলছে। তখন পুলিশ বলে যে এটা নিয়ে আমাদের তদন্ত করে দেখতে হবে, আমরা কারো কথা এভাবে বিশ্বাস করে কোনো কিছু করতে পারবো না। পুলিশ তাদেরকে বলে, আপনারা এখন যেতে পারেন, আপনাদের তদন্ত শেষ, আর যদি কোনোদিন দরকার লাগে আপনাদের ডেকে নেব। অন্যদিকে জিনা আর জিনার ফ্রেন্ড চলে এসেছিল থানায়। জিনা অ্যান্ড্রিওকে প্রশ্ন করে যে তুমি এখানে কেন, তোমার কি কোনো প্রবলেম হয়েছে? তখন অ্যান্ড্রিও বলে যে না, কোনো প্রবলেম হয়নি, এমনিতেই আমাকে থানায় ডাকা হয়েছিল। অ্যান্ড্রিও একটু ভয় পেয়ে যায় যদি ববির কথা সে জেনে যায়। এখানে আমরা লিকে দেখতে পাই। লি হুট করে জিনাকে প্রশ্ন করে ওঠে যে তোমাকে যে আমি হ্যান্ডরাইটিং টেস্টের জন্য ল্যাবে পাঠানোর কথা বলেছিলাম, তুমি কি এই কাজটি করেছো? তখন জিনা বলে, হ্যাঁ, আমি করে দিয়েছি, কিছুদিনের মধ্যেই রিপোর্ট চলে আসবে আর আমরা এই সঠিক বিষয় জেনে যাব। এখানে আমরা দেখতে পাই যে এই বিষয়টা নিয়ে অ্যান্ড্রিও অনেকটাই ঘাবড়ে যায়, কিন্তু সে কোনো কিছু বলে না। সে এমন একটি বান করে যে সে কোনো কিছুই করেনি। সে কনফিডেন্টের সাথে বলে, সমস্যা নেই, টেস্ট করো, আমিও চাই টেস্ট করার পর সঠিক রেজাল্টটা বাড়ুক। তখন জিনা এখান থেকে চলে যায়, আর অ্যান্ড্রিও মনে মনে ভাবতে থাকে যে লিয়ের কারণে সে জিনার সাথে একটি ভালো সম্পর্ক তৈরি করতে পারবে না, বা তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে লি। অ্যান্ড্রিও জেজের সাথে দেখা করে আর বলে, লি আমার প্রত্যেকটা কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে, এটাকে আপনি হ্যান্ডেল করবেন, সাথে আমার লোনের ব্যবস্থাও আপনি খুব তাড়াতাড়ি করে দেওয়ার ব্যবস্থা করুন। এখানে আমরা জেজেকে বলতে শুনি, তুমি এতটা উড়ো না, কারণ তুমি আমাকে বারবার হুকুম দেওয়ার মতো কেউ না, তুমি আমাকে কেন হুকুম দিচ্ছ? এখানে অ্যান্ড্রিও বলে, আপনি কি ভুলে গেছেন আপনার বিরুদ্ধে সব প্রমাণ আমার কাছে আছে, আর ওই প্যান্ডোরা বক্সটিকে আমি সবার সামনে এনে দিব, আর তখন আপনার আসল চেহারা দুনিয়ার সামনে আসবে আর আপনি কাউকে মুখ দেখাতে পারবেন না। এটা শোনার পর যে অনেকটাই রাগান্বিত হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, তোমাকে আমি হাতের মুঠোয় এনেই ছাড়বো। গ্রে লিকে বলে খুব তাড়াতাড়ি পেনিকে কুড়িয়ে আনতে হবে। অন্যদিকে আমরা জেজেকেও সেম কথা বলতে শুনি। যে বলে যে সেট ক্যাপিটালের চেয়ারম্যানের সাথে আমাদের দেখা করতে হবে আর লোনের বিষয়ে কথা বলতে হবে, না হয় অ্যান্ড্রিও আমাদের বাঁচতে দিবে না। অন্যদিকে আমরা পেনিকে দেখতে পাই যে কিনা প্লেনে করে কুড়িয়ে আসছিল। তখন তার পাশের একজন লোক তার নাম জিজ্ঞেস করলে তখন সে তার ভিজিটিং কার্ড দিয়ে দেয়, যেটার নাম ছিল ডায়না। এখানে আমরা বুঝতে পারি যে পেনি তার নাম চেঞ্জ করে ডায়না রেখেছে। এখানে
জেকে দেখানো হয় যে কিনা তার লোক পাঠিয়েছিল ডায়নাকে রিসিভ করার জন্য। তারা দুইজন ডায়না নামের কার্ড নিয়ে বসেছিল। যখনই তারা দেখতে পায় পেনি আসে, জেজের বডিগার্ড বলে আপনার জন্য আমার বসের সংসার ভেঙেছে, আপনাকে তো আমি ছাড়বো না। তখন আমরা দেখতে পাই যে তারা ওই ডায়নার জন্যই অপেক্ষা করছিল। এখানে মজো এসে বলে তোমাদের স্যারকে তোমাদের ডায়নাকে রিসিভ করার জন্য পাঠিয়েছে, তাহলে তোমরা বসে থাকো ডায়নাকে রিসিভ করার জন্য। আমি আর পেনি চলে গেলাম। এখানে সিন কাট করে আমাদের চিরাগকে দেখানো হয়। চিরাগ আসলে লিকে বলেছিল কিছুদিন আগে যে সেফ ক্যাপিটাল নামের একটি কোম্পানির বোর্ডস কিনেছে, যে তার সব জমা টাকা ওই কোম্পানিতে ইনভেস্ট করেছে। সাথে সে নীলের নির্বাচনের জন্য সে টাকা দিয়ে হেল্প করেছে। এখানে লিয়ের মাথায় একটি প্ল্যান আসে, তারা তাদের কোম্পানি থেকে বন্ডস শেয়ার দিবে, আর তখন তারা একজন চেয়ারম্যান হিসেবে তাদের কাছ থেকে লুক চাইবে, আর তখন তারা পেনিকে ওই চেয়ারম্যান বানিয়ে দিবে। এখানে আমরা দেখতে পাই তারা সবাই মিলে এই প্ল্যানটি করেছিল, আর এখানে তারা পেনির নামটাও চেঞ্জ করে দিয়েছিল। অন্যদিকে আমরা একটি শেয়ার হোল্ডার মিটিং দেখতে পাই, যেখানে পেনি অ্যান্ড্রিউকে বলে যে তোমার বোল তো শেষ হতে চলেছে, এখন তোমার টাকা কে দিবে বা তোমার লোন কোথা থেকে আসবে। অ্যান্ড্রিউ বলে এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমার লোন 100% হয়ে যাবে, আমি টাকা অ্যারেঞ্জ করে নেব, এতে তোমাদের কোনো মাথা ব্যথার টাকার প্রয়োজন বোধ আমি মনে করি না। অ্যান্ড্রিউ বলে সেফ ক্যাপিটাল নামের কোম্পানির থেকে আমাকে লোন দেওয়া হবে, কিন্তু অ্যান্ড্রিউ জানতো না যে ওই কোম্পানির ডিরেক্টর পেনি। অন্যদিকে পেনি আর জেজের দেখা হয়। জেজে এখানে পেনিকে বলে আবার তুমি চলে এসেছো তোমার বেহায়া মুখ নিয়ে, এখন তুমি কি চাও, কার সংসার বরবাদ করার জন্য এসেছো বা কার জীবন বরবাদ করার জন্য এসেছো। পেনি হাসতে হাসতে এখান থেকে চলে যায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে যে আপনি সেফ ক্যাপিটালের ডিরেক্টরকে কল করুন আর বলুন যে অ্যান্ড্রিউকে লোন দেওয়ার জন্য। তখনই আমরা দেখতে পাই যে পেনিকে কল করে, কিন্তু সে জানতো না যে পেনি হচ্ছে সেফ ক্যাপিটালের ডাইরেক্টর। তখন সে বলে যে ম্যাম আপনি কোথায় আছেন। তখন পেনি বলে যে আমি তোমার থেকে অনেকটাই উপরে আছি, উপরের দিকে তাকিয়ে দেখো যে আমি তোমার পিছনেই। এটা দেখার পর জেজের মুখ হা হয়ে যায়, সে আর মুখ বন্ধই করতে পারে না। অন্যদিকে আমাদের পেনিকে দেখানো হয় যে কিনা হাসতে হাসতে এখান থেকে চলে যায়। জেজেও তার পিছু পিছু চলতে শুরু করে। এখানে আমরা দেখতে পাই ওই মিটিংয়ে চলে এসেছিল পেনি। সবার সামনে পেনি এসে বলে আমার কোম্পানি সেফ ক্যাপিটাল অ্যান্ড্রিউকে লোন দিবে না, আর এটা কখনোই না। এটা শোনার পর অ্যান্ড্রিউ অনেকটাই চিন্তিত হয়ে যায়, আর সে তাকিয়ে রাগান্বিত হয়ে তাকায়। এদিকে আমরা লিকে দেখতে পাই। লি দাঁড়িয়ে বলে যে তোমরা যেহেতু তোমাদের বোনস কিনতে পারবে না, তাহলে আমাদের কাছে বিক্রি করে দাও। লি বলে ডোডো কোম্পানিকে আমাদের হাতে তুলে দিয়ে যাও। এখানে অ্যান্ড্রিউ বলে যে আরও 1 মাস সময় আছে, 1 মাস সময়ের মধ্যে আমি টাকা অ্যারেঞ্জ করে দিয়ে দিব, আর আমি আমাদের ডোডো কোম্পানিকে কারো হাতে দিব না। এটা বলে সে সব কিছু ফেলে এখান থেকে চলে যায়। জিনা অ্যান্ড্রিউর পিছু যেতে শুরু করে। তখন অ্যান্ড্রিউ বলে প্লিজ জিনা তুমি আমার কাছে এসো না, আমার যখন মাথা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এমনিতেই তোমার কাছে আসবো আর তোমার সাথে কথা বলবো। অন্যদিকে আমরা জেজে এবং লিকে কথা বলতে দেখি। লি জেজেকে বলে তুমি আর অ্যান্ড্রিউ দুজনই এখন বিকারি হবে, বিকারি, এটা আর বেশি দিন নেই। আমি জানি যে অ্যান্ড্রিউর সাথে আপনিও ওই পেপারে সাইন করেছেন, তার মানে আপনারা চিন্তা করুন দুজন বিকারি হতে চলেছেন। এখানে আমরা জেজেকে বলতে শুনি বাতাস সবসময় একদিকে বয় না, যখন বাতাস আমার দিকে বইবে তখন আমিও এটার বদলা নিয়ে নিব। আর তুমি আজকে হয়তো সব কিছু তোমার হাতের মুঠোয় মনে করছো, কিছুদিন পর দেখবে আমার হাতের মুঠোয় সব কিছু এসে গেছে। এখানে জেজের এত কনফিডেন্টলি কথা বলার পিছনে অনেকটাই রহস্য ছিল। রহস্য হচ্ছে নীল তাকে সাপোর্ট করবে। নীল যদি তাকে সাপোর্ট না করে তাহলে নীলের বিরুদ্ধে অ্যান্ড্রিউর কাছে প্রমাণ আছে, ওই প্রমাণগুলো তারা সামনে আনার ভয় দেখিয়ে নীলের কাছ থেকে হেল্প নিয়ে নিবে। এটাই ছিল তার প্ল্যান। অন্যদিকে আমরা অ্যান্ড্রিউকে দেখতে পাই। অ্যান্ড্রিউর কাছে জিনা আসে। জিনা তাকে প্রশ্ন করে তুমি কি নকল ওয়াসিয়াতনামা তৈরি করেছো এবং তোমার বাবাকে কি তুমি কিডন্যাপ করেছো। দেখো অ্যান্ড্রিউ, মানুষের দ্বারাই ভুল হয়, আমরা মানুষ, আমরা ভুল করতেই পারি, তুমি আমাকে সব কিছু সত্য কথা বলে দাও। এটা শোনার পর অ্যান্ড্রিউ আবার বলে যে আমি কোনো কিছুই করিনি, তুমি তো ল্যাব টেস্টের জন্য দিয়েছো, রিপোর্ট এলেই দেখে নিও। আর এটা বলে তুমি লিয়ের জন্য আমার উপর সন্দেহ করছো, এটা আমি কখনোই মানতে পারবো না জিনা। এখানে জিনার মন বাড়ি হয়ে যায়। সিন শিফট করে আমাদের লিকে দেখানো হয়। লি, পেনি এবং মজো মিলে প্ল্যান করছিল নীলকে কিভাবে নির্বাচন থেকে সরানো যায়। এর জন্য যেটা প্রয়োজন ছিল তাদের বিপরীত ক্যান্ডিডেটকে সরানো। পেনি বলে লোকটির নাম রুল্যান্ড, ওনাকে সবাই পছন্দ করে, কিন্তু ওনার বিষয়ে এখন কিছু গুজব ছড়িয়েছে, উনি নাকি মেয়েদের জন্য পাগল। এটা আসলেই গুজব, কারণ রুল্যান্ড এমন মানুষ না। তখন লি বলে ওনার সাথে আমাদের দেখা করতে হবে আর যোগাযোগ করে আসল রহস্য জানতে হবে। অন্যদিকে আমরা জেজে আর নীলের মিটিং দেখতে পাই। এখানে তারা আলোচনা করে যে কিভাবে তারা নির্বাচন জিতবে। তখন জেজে বলে আমি আপনাকে প্রেসিডেন্ট নির্বাচন জিতিয়ে দিব, তার জন্য আপনাকে আমার একটি কাজ করতে হবে, লিকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দিতে হবে প্রেসিডেন্ট হওয়ার পর। তখন আমরা দেখতে পাই যে নীল রাজি হয়ে যায়, কারণ এছাড়া নীলের হাতে কোনো রাস্তা ছিল না,
কারণ নির্বাচনে সব টাকা দিচ্ছিল যে এছাড়াও আরেকটি কারণ ছিল লিকে তো নীল এমনিতেই পছন্দ করতো না, আর তার বিরুদ্ধে এনডিওর কাছে সব প্রমাণ আছে, যার কারণে তাকে বাধ্য হয়ে রাজি হতেই হয়। অন্যদিকে সিন শিফট করে আমাদের ওই বিরোধী দলের ক্যান্ডিডেটকে দেখানো হয়, যার নাম ছিল রুল্যান্ড। রুল্যান্ড কথা বলার সময় বারবার পেনির হাত ধরছিল, আর এটা নোটিস করে লি বলে যে উনার বিরুদ্ধে যে গুজব ছড়িয়েছে এটা আসলে গুজব না, 100% সত্য। অন্যদিকে মজো চিরাগকে কিছু একটা বলে, যেটা আমরা শুনতে পাই না। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে চিরাগ চলে এসেছিল নীলের বাসায়। চিরাগ এসে নীলকে বলে লি এখন রুল্যান্ডকে সাপোর্ট করছে, যেহেতু সে রুল্যান্ডকে সাপোর্ট করছে তাহলে আপনার জেতার চান্স কম, লি রুল্যান্ডকে জিতিয়ে দিবে, তার জন্য বলছি আপনি লিয়ের পক্ষে চলে যান, তাহলে আপনারই লাভ হবে। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই তারা সবাই বসে আড্ডা দিচ্ছিল, তখন হুট করে লিয়ে চোখে দেখতে পায় না, সে সব কিছু অন্ধকার দেখে। এইসব দেখে মজা মনে করে হয়তো তার চোখের আলো আবার চলে যাচ্ছে। অন্যদিকে আমাদের জিনাকে দেখানো হয় ল্যাব টেস্টের রিপোর্ট চলে এসেছে। রিপোর্টে হ্যান্ডরাইটিং চেয়ারম্যানের হলেও এখানে একটি ফ্রডের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়, যে কিনা অনেকবার জেলে চলে গিয়েছে হ্যান্ডরাইটিং নকল করার কারণে। আর এখানে জিনা খুব ভালোভাবেই বুঝে যায় হয়তো এন্ড্রিও এটা নকল করেছে। এখানে জিনার 100% বিশ্বাস হয়ে যায়, কারণ ওই দিন তো সে তার বাবাকে বলেছিল আর সব কিছু জিনা শুনেছিল। তাই জিনা অনেকটাই চিন্তায় পড়ে যায়, সে মনে করে তাকে আরেকটি সুযোগ দিবে, যার কারণে সে এন্ড্রিওকে ডিনারের জন্য ডাকে। এন্ড্রিও যখন ডিনার করতে আসে তখন জিনা তাকে বলে আমি সব কিছু জানি যে তুমি ওই ওয়াসিয়াতনামাকে নকল করেছো, আর আমার কাছে রিপোর্ট আছে যে হয়তো চেয়ারম্যানের 100% লেখার সাথে মিলে কিন্তু একটি ফ্রডের ফিঙ্গারপ্রিন্ট আছে, যার কারণে সে এই ওয়াসিয়াতনামাকে জ্বালিয়ে দেয়। আর এন্ড্রিওকে বলে আমি চাই তুমি সব কিছু স্বীকার করে নাও, আমি একজন সৎ জীবনসঙ্গী চাই, আমি তো তোমাকে কখনোই বলিনি যে আমার প্রপার্টির প্রয়োজন বা কোনো কিছুর প্রয়োজন, যার কারণে তোমাকে আমি একটি ওয়েতে মাফ করতে পারি। তুমি যদি চেয়ারম্যানের ওই সেরিমনির দিন সব কিছু স্বীকার করে নাও আর সবাইয়ের কাছে মাফ চাও, তাহলেই আমি তোমাকে মাফ করে দিব। এটা শুনে এন্ড্রিও তাকে বোঝানোর চেষ্টা করে, হাত ধরে বলে তুমি আমাকে বোঝার চেষ্টা করো জিনা, আমি তোমাকে সত্য কথাটা বলছি যে আমি এসব কিছু কেন করেছি। জিনা বলে যে আমি কোনো কিছুই শুনতে চাই না, তুমি যদি ওই দিন সব কিছু স্বীকার না করো তাহলে আমার সাথে তোমার সম্পর্ক শেষ। এখানে আমরা এন্ড্রিওকে দেখতে পাই যে কিনা ওই রিপোর্টটাই জ্বালিয়ে দেয়, বলে জিনা আমাকে ভালো হতে আর একটু সময় লাগবে, কারণ আমি লিখে শেষ করে দিয়েই ভালো হব। অন্যদিকে আমরা জিনাকে দেখতে পাই, জিনা চেয়ারম্যানের সেরিমনির জন্য রেডি হচ্ছিল, তখন সে তার ফ্রেন্ডদেরকে বলে তোমরা চলে যাও সেরিমনির জন্য, আমি কিছু কাজ আছে ওইগুলো সেরে আসছি। তখন আমরা দেখতে পাই যে সে পিয়ের সাথে একটি জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছে যেখানে চেয়ারম্যানকে ডাকা হয়েছিল। যে গাড়িতে উঠে বলে যে এই ফোন কার, তখন সে বলে যে আমি তো এই ফোনের বিষয়ে কোনো কিছু জানি না। যে এই ফোনটি দেখে বলে এটা তো ট্রেকিং ডিভাইস লাগানো হয়েছে, এটা কোথা থেকে এলো। তখন ওই দিনের কথা মনে হয়ে যায় যেদিন জিনা গাড়িতে উঠেছিল। তখন পিয়ে বলে যে জিনা একদিন গাড়িতে উঠেছিল, হয়তো সে এই ফোনটি রেখে গিয়েছে। তখন তারা ওই ফোনটি চেক করে, ওই ফোনে কোনো নাম্বারও ছিল না বা কোনো কিছু সিম কার্ড বা কোনো কিছুই ছিল না যেটা দিয়ে তারা কোনো কিছু ধরতে পারবে যে এটা কার ফোন। তখন যে সাথে সাথেই নার্সকে কল করে, নার্সকে বলে যে চেয়ারম্যানকে এখান থেকে তাড়াতাড়ি সরিয়ে দাও, জিনা এই বিষয়ে জেনে গিয়েছে। এখানে আমরা দেখতে পাই যে ওই নার্সের সাথে ছিল জিনা নার্সকে বলে যে তুমি যদি সব কিছু বলে দাও তাহলে তোমাকে জেলে পাঠিয়ে দিব। নার্সটি বয়ে আর কোনো কিছু বলে না, সে বলে সমস্যা নেই আমি কোনো কিছু বলবো না। তখন আমরা দেখতে পাই যে সবাই ওই সেরিমনিতে ছিল, সবাই ধ্যান করছিল। এখানে এন্ড্রিও বারবার পিছনের দিকে তাকাচ্ছিল, নাথান তো বড়বড় করে বলছিল যে বাবা আমাদের বরবাদ করে দিয়ে গিয়েছে, ল্যাব টেস্টের রিপোর্ট এসে গিয়েছে যে এটা বাবার হ্যান্ডরাইটিং। এখানে চেয়ারম্যানের ওয়াইফ বলে যে উনি মরার আগে হয়তো ওনার মাথার একদম খারাপ হয়ে গিয়েছিল, না হয় উনি এরকম কাজ কখনোই করতো না। ওনার আত্মাকেও যদি পাই তাহলে আমি ওনার আত্মাকেও ছাড়বো না। সে যখন পিছনের দিকে তাকায় তখন বুধ বুধ করে চিল্লাতে শুরু করে, কারণ এখানে আমরা দেখতে পাই চেয়ারম্যান এসেছিল জিনার সাথে। সবাই বুধ বুধ করে তাদের নিজের জায়গা থেকে সরে যায়। এই সিনের মধ্যে দিয়ে পার্টি শেষ করে দেওয়া হয়। নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আমি নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করছি। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।